হ্যালো এভরিওয়ান, অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট 2 এর সলভ টেস্টটা দেখব। তো যদি এখনো পরীক্ষাটা না দিয়ে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পরীক্ষার লিঙ্কটা দেওয়া আছে, পরীক্ষাটা দিবা, তারপর সলভটা দেখবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেরি না করে শুরু করি। এক নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে ইন্টিগ্রেশন অফ পি কিউ টু পি এফ অফ টি ডিটি জ্যামিতিকভাবে কি নির্দেশ করে? অপশন এ ফাংশন, অপশন বি ভলিউম, অপশন সি লেন্থ, অপশন ডি এরিয়া। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল। কেন? কারণ এটা দেখো, এটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ। ওকে, নির্দিষ্ট যৌগজ আমাদের কি মিন করে? ক্ষেত্রফল মিন করে। অনির্দিষ্ট যৌগজ কি মিন করে? ক্ষেত্রফলের ফাংশন। ক্ষেত্রফলের ফাংশনটা অনির্দিষ্ট যৌগজ মিন করে, আর নির্দিষ্ট যৌগজ আমাদের ডিরেক্ট এরিয়া দেয়, ক্ষেত্রফলের রেজাল্টটা দিয়ে দেয়। ওকে, তাহলে আলটিমেটলি এটা হবে ক্ষেত্রফল বা এরিয়া। ওকে, এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। কি বলছে? ইন্টিগ্রেশন অফ এ টু বি ক্যাপিটাল এ ডি এ এর মান, যেখানে বলছে ক্যাপিটাল এটা ধ্রুবক। ওকে, আচ্ছা, তাহলে দেখো কি বলা আছে। ইন্টিগ্রেশন অফ, যেহেতু ক্যাপিটাল এ ধ্রুবক, সেটাকে আমি বাইরে আনতে পারি, বাইরে নিয়ে আসলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ কি ভিতরে থাকবে 1 ইন্টু এ টু বি। 1 কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? 1 কে ইন্টিগ্রেট করলে যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি সেই চলকটা পাওয়া যায়। আলটিমেটলি এক্স লিমিটটা কি হবে? এ টু বি। তাহলে আমরা বসাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এ ইন্টু বি মাইনাস এ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। ওকে, আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখি। 5 নাম্বারটা কি বলছে? যে ইন্টিগ্রেশন অফ 3 to 5 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল 5 হলে ইন্টিগ্রেশন অফ 1 to 3 এফ অফ এক্স প্লাস 2 ডিএক্স ইকুয়ালস টু হোয়াট? ওকে, তাহলে 3 নাম্বার প্রশ্নটা এটাই। ঠিক আছে, তো 3 নাম্বারটা সলভ করার আগে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। এই জিনিসটা একটু জানতে হবে। এই জিনিসটা আমি তোমাদের একটু সংক্ষিপ্তভাবে বলি। দেখো, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস কি বলতেছে? ইন্টিগ্রেশন অফ এফ অফ টি, একটা ফাংশন, ধরো এটা এফ অফ এক্স এর একটা ফাংশন, এফ অফ এক্স ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে, একটা ফাংশনকে তুমি ইন্টিগ্রেট করলে আলটিমেটলি কি পাও জানো? আলটিমেটলি পাও বড় হাতের এফ অফ এক্স প্লাস সি। ওকে, যেমন কি, যেমন আলটিমেটলি যদি ইন্টিগ্রেশন অফ, যদি আমি লিখি যে cos x dx, তখন আমরা কি বলি? যে এটা হচ্ছে আমাদের ছোট হাতের এফ অফ এক্স, আর এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই? sin x প্লাস সি। ওকে, তাহলে এটা হচ্ছে, এই যে sin x টা হচ্ছে আমাদের বড় হাতের এফ অফ এক্স। ওকে, আচ্ছা, তো এটা আমরা এইভাবে লিখছি যে এফ অফ এক্স ইন্টিগ্রেট করলে আমরা বড় হাতের এফ অফ এক্স প্লাস সি পাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি এই রেজাল্টটাকে ডেরিভেটিভ যদি করি এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স প্লাস সি, যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? ওই যে এফ অফ এক্স পেয়ে যাবো। ওকে, তার মানে দেখো, ছোট হাতের এফ অফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি বড় হাতের এফ অফ এক্স পাই, বড় হাতের এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে ছোট হাতের এফ অফ এক্স আবার রিটার্ন পেয়েছি। ওকে, তো এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। ঠিক আছে, আচ্ছা, তো এটা কাজে লাগিয়ে আমরা কি করব? 3 নম্বর প্রবলেমটা সলভ করব। দেখো, 3 নম্বর প্রবলেম কি বলা আছে? ইন্টিগ্রেশন অফ 3 to 5 এফ অফ এক্স ডিএক্স। ওকে, তাহলে আমরা ছোট হাতের এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? আলটিমেটলি আমরা পাবো বড় হাতের এফ অফ এক্স, লিমিটটা এখানে দেওয়া আছে, প্লাস সি তো এখানে আসবে না যেহেতু নির্দিষ্ট যৌগজ। ওকে, তাহলে লিমিটটা কি? লিমিটটা হচ্ছে কত? 3 to 5। এখন আমরা লিমিটটা বসাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, তাহলে এটা কি আসবে? এফ অফ 5 মাইনাস এফ অফ 3। এই যে এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, এটার ভ্যালু কত বলা আছে? 5। তার মানে এফ অফ 5 মাইনাস এফ অফ 3 এর ভ্যালু কিন্তু 5। বুঝা গেছে কি করছি? এই যে এটা সমান, আমরা সিম্পলিফাই করে এটা পাইছি, এটার ভ্যালু দেওয়া আছে 5, তার মানে এটার ভ্যালু 5। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে এটা। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ কাকে বের করতে বলছে? ইন্টিগ্রেশন অফ 1 to 3 এফ অফ এক্স প্লাস 2 ডিএক্স, এটা বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে কি লিখতে পারবো? ইন্টিগ্রেশন করলে এটাকে লিখতে পারবো না? বড় হাতের এক্স প্লাস 2 ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস 2, লিমিটটা কি হবে? লিমিটটা হবে 1 to 3। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, একটু ভালোভাবে বুঝো। সেটা হচ্ছে, দেখো, ভিতরে কিন্তু আমাদের এখানে এক্স নাই, কি আছে? এক্স প্লাস 2। ওকে, তার মানে ভিতরটাকে যদি আমরা এক্স হিসেবে ট্রিট করি তাহলে এফ অফ এক্স
এক্স হিসেবে ট্রিট করলে, তাহলে ওইটা আমার কি হবে বড় হাতের এফ অফ এক্স। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এক্স প্লাস টু। যেহেতু আমাদের ভিতরেরটা অরিজিনাল এক্স না, সেটাকে ডেরিভেটিভ করে কি করতে হবে, রেজাল্টটা ওয়ান বাই আকারে লিখতে হবে বা ভাগ করতে হবে। তাহলে দেখো আলটিমেটলি এটাকে ডেরিভেটিভ করলে কত হয়, ওয়ান। ওয়ানকে দিয়ে ভাগ করা যে কথা, না করা কিন্তু একই কথা। যদি এরকম থাকতো যে মনে করো ইন্টিগ্রেশন অফ এফ অফ 2x dx, তখন কি লিখতাম, এই যে 2x কে x হিসেবে চিন্তা করতাম, তাহলে আমাদের হতো বড় হাতের এফ অফ 2x। এখন দেখো ভিতরে কিন্তু অরিজিনাল x নাই, 2x আছে, ওইটাকে ডেরিভেটিভ করলে কত হয়, 2। তাহলে এটা ডিভাইডেড বাই 2 প্লাস সি। বুঝা গেছে? এই যে x এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণাকারে থাকে সেটা ভাগাকারে লিখতে হয়। ওকে, তো এখানে তো 1ই গুণাকারে আছে, তো ডিভাইডেড বাই 1 দেওয়া যে কথা, না দেওয়া কি কথা। ওকে, তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা এখন লিমিট বসাই, তাহলে কি লিখতে পারি, এফ অফ কত 3 প্লাস 2 মাইনাস এফ অফ 1 প্লাস 2। তাহলে আমাদের কত আসতেছে, এফ অফ 5 মাইনাস এফ অফ 3। এই যে এফ অফ 5 মাইনাস এফ অফ 3 এর ভ্যালু কি, 5। তার মানে আমাদের কি আসলো, এই ফাংশনটার ভ্যালু কত আসলো, এই ফাংশনটার ভ্যালু কত, 5। তো আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে ক। ওকে, তো এটা যদি না বুঝো, এটা একটু আবার একটু পিছন থেকে দেখো, তাহলে বুঝবা জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, 4 নাম্বারটা। ওকে, 4 নাম্বারটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ 6 মাইনাস সি টু 9 মাইনাস সি এফ অফ এক্স প্লাস 3 ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 6 টু 9 এফ অফ এক্স হলে সি এর মান কত। তো এটাও আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস দিয়ে করব। দেখো 4 নাম্বারটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 6 মাইনাস 3c 9 মাইনাস c f of x plus 3 dx equals to integration of 6 to 9 f of x। আচ্ছা, এখানে একটা dx হবে, এখানে একটা dx হবে। ওকে, dx, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই পাশে যদি আমরা ওই ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস ইউজ করি, তাহলে এটাকে কি লিখতে পারবো, f of x plus 3 ডিভাইডেড বাই 1। লেখা দরকার নাই, আমাদের লিমিটটা কি হবে, লিমিটটা হবে 9 মাইনাস সি ডিভাইডেড বাই 6 মাইনাস সি। আর এই পাশে কি হবে, বড় হাতের এফ অফ এক্স 6 টু 9। ওকে, এখন লিমিটটা যদি আমরা বসাই, তাহলে কি হবে, এফ অফ 9 মাইনাস সি প্লাস 3 মাইনাস এফ অফ 6 মাইনাস সি প্লাস 3 equals to f of 9 minus f of 6। এখন একটু ভালোভাবে খেয়াল করো তো, দেখো এটা আর এটা সমান, ঠিক আছে, এটা আর এটা সমান, তার মানে সি এর ভ্যালু কত হলে আমাদের এটা আর এটা সমান হয়, দেখো তো, সি এর ভ্যালু যখন 3 হয়, দেখো সি এর ভ্যালু যদি 3 হয়, আলটিমেটলি কি -3 + 3 0 f of 9 থাকবে, মাইনাস এই যে -3 + 3 0 f of 6 থাকবে, যে f of 9 - f of 6 = f of 9 - f of 6। বুঝা গেছে? সি এর ভ্যালু যখন 3 হয়, তখন আমাদের এই দুইটা আলটিমেটলি সমান হয়। তো সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 3, ক নাম্বারটা। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, 5 নাম্বারটা। 5 নাম্বারটা দেখে কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ 1 to p 2x divided by 1 plus x square dx equals to ln 5 হলে p এর মান কত। ওকে, ঠিক আছে, সুন্দর একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। তো ইন্টিগ্রেশন অফ 1 to p 2x divided by 1 plus x square dx। আচ্ছা, এখন একটু ভালোভাবে খেয়াল করো যে নিচেরটাকে ডেরিভেটিভ করলে আমি কিন্তু উপরটা পাচ্ছি। 1 plus x square কে যদি ডেরিভেটিভ করো, 1 কে ডেরিভেটিভ করলে 0, x square কে ডেরিভেটিভ করলে 2x, তাহলে 2x দেখো উপরটা আছে। তো নিচেরটাকে করলে যদি উপরটা পাওয়া যায়, অ্যানসারটা কি হয় মনে ছিল? অ্যানসারটা হয় ln নিচেরটা, ln নিচেরটা প্লাস সি। প্লাস সি দিব না, কারণ আমাদের নির্দিষ্ট যোগজ, আমরা কি করব, লিমিটটা বসাবো। লিমিট কত? লিমিট হচ্ছে 1 to p। আচ্ছা, এটা সমান কি দেওয়া ছিল, ln 5। ওকে, এটা সমান ln 5। এখন আমরা যদি লিমিটটা বসাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কি হবে, ln 1 plus p স্কয়ার মাইনাস ln 2 ইকুয়াল ln 5, এটা হবে। আচ্ছা, ln এর বিয়োগ মানে কি, ভাগ, তাহলে এটা কি হবে, ln 1 plus p স্কয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল ln 5। ln যদি আমরা বাদ দিয়ে দিই, 1 plus p স্কয়ার বাই 2 ইকুয়াল 5। 1 plus p স্কয়ার এর ভ্যালু হচ্ছে 10, p স্কয়ারের ভ্যালু কি আসতেছে
10 minus 1 9, তো আমাদের p এর ভ্যালু কি আসতেছে প্লাস মাইনাস 3। ওকে, তো আমাদের দেখি তো অপশনে কি আছে, এই যে অ্যান্সার হবে ক 3। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন কি বলছে, 6 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ 1 to e log e base x dx। আচ্ছা, লগের বেস যখন e তখন সেটা কি হয় ln, তাহলে আলটিমেটলি কিছুই না, ইন্টিগ্রেশন অফ 1 to e ln x dx বলছে। এখন ln x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই যে সব ছোট ছোট জিনিস কিন্তু মুখস্থ রাখতে হবে। এখানে কিন্তু আর ইউবি ফর্মুলা দিয়ে এটাকে আর করার মতো সময় কিন্তু, মানে করো যদি তাহলে সময় নষ্ট পুরোটা। এই জিনিসগুলো আলটিমেটলি ছোটস্থ রাখলে তোমার জন্য সুবিধা। ঠিক আছে, আচ্ছা তাহলে ln x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই যে এখনই শিখে ফেলো, সেটা হচ্ছে x ln x মাইনাস x। ঠিক আছে, ln x কে তুমি ইউবি ফর্মুলা দিবা, তাহলে দেখবে যে এটাই আসবে x ln x মাইনাস x। ওকে, আচ্ছা তাহলে ln x কে ইন্টিগ্রেশন করলে x ln x মাইনাস x, আমাদের লিমিটটা কি, লিমিটটা হচ্ছে 1 to e। এখন লিমিট বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে দেখো x এর ভ্যালু e, তাহলে e এখানে কি আসতেছে ln e এর ভ্যালু কত 1, e ইন্টু 1 মাইনাস e, আপার লিমিট বসাই ফেলছি। ওকে, মাইনাস দিয়ে এখন লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট হচ্ছে 1, তাহলে 1 ইন্টু ln 1 এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস 1। আলটিমেটলি দেখো যে e মাইনাস e 0 মাইনাস এই যে 1 ইন্টু 0 0 মাইনাস 1, আলটিমেটলি কি আসছে মাইনাস মাইনাসে প্লাস 1। আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে খ প্লাস 1। ওকে, আচ্ছা ঠিক আছে, এরপরে 7 নাম্বারটা দেখি, 7 নাম্বার প্রবলেমটা কি বলছে। ওকে, 7 নাম্বার প্রবলেম, integration of 2 to 4 f of x dx equal 8 হলে integration of 2 to 4 f of 6 minus x dx equals to what। আচ্ছা, তো এটা আমরা ওই ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস দিয়ে করার চেষ্টা করব। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, বড় হাতের অফ f of x, লিমিটটা কি হবে 2 to 4 equals to 8। আলটিমেটলি আমরা কি পাচ্ছি, f of 4 minus f of 2 equals to 8, আমরা লিখে দিলাম। ওকে, আচ্ছা এরপরে আমাদের কার ভ্যালুটা বের করতে বলছে ইন্টিগ্রেশন অফ 2 to 4 f of 6 minus x dx। ওকে, আচ্ছা তো এটাকে আমরা কি লিখতে পারি, ভালোভাবে খেয়াল করো তো, বড় হাতের f of 6 minus x, ভিতরেরটাকে ডেরিভেটিভ করলে কত হয়, ভিতরে তো x না, ভিতরে 6 মাইনাস x, তাহলে ওটাকে ডেরিভেটিভ করলে হয় -1 ডিভাইডেড বাই -1। বুঝা গেছে, এতক্ষণ তো +1 আসতেছিল, +1 তো ডিভাইড করে যে কথা না করে একই কথা, কিন্তু এখানে তো -1। ওকে, আচ্ছা আমাদের লিমিটটা কি হবে, লিমিটটা হবে 2 to 4। আচ্ছা তো আমরা মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম, তাহলে f অফ কি 6 মাইনাস x, লিমিটটা কি, লিমিটটা হচ্ছে 2 to 4। ওকে, এখন লিমিটটা যদি আমরা বসাই, ফার্স্টে আপার লিমিট মাইনাস f অফ 6 মাইনাস 4, আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে f অফ 6 মাইনাস 2। ওকে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইছি, তাহলে এটা কি আসতেছে মাইনাস f অফ 2 প্লাস f অফ 4। এটাকে আমরা লিখতে পারি না f অফ 4 মাইনাস f অফ 2, এই যে f অফ 4 মাইনাস f অফ 2 এর ভ্যালু কত 8, তার মানে এই ফাংশনের ভ্যালু, এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে 8। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে খ। ওকে, তো এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা কোথায় লিখব, এই যে চিপার মধ্যে লিখি, যে যদি শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে f অফ ইন্টিগ্রেশন অফ f অফ কেন ইন্টিগ্রেশন অফ a টু b f অফ x dx ইকুয়াল ইন্টিগ্রেশন অফ a টু b a প্লাস b f অফ a প্লাস b মাইনাস x dx, এই দুইটা সমান হয় কি, দেখো ইন্টিগ্রেশন অফ a টু b f অফ x dx, এটার যেই ভ্যালু আসবে, যদি তুমি এই দুইটা ইন্টারভাল যোগ করে -x করো, তাহলেও তার ভ্যালুটা সেমই আসবে। দেখো এই শর্টকাট দিয়ে এটা যদি করতে চাই, তাহলে দেখো কিভাবে হয়ে যায়, এই যে f অফ 2 to 4 f অফ x dx এর ভ্যালু কত 8, তাহলে দেখো তো 2 আর 4 যোগ করলে কত হয় 6, তার মানে f অফ 6 মাইনাস x dx এর ভ্যালু কত হবে 8। এই যে দেখো এটাই বের করতে বলছে, যে f অফ 6 মাইনাস x dx। ওকে, দুইটা যোগ করে ওই -x dx এর ভ্যালু কত, এটা হচ্ছে 8।
ঠিক আছে। আচ্ছা ওকে, এরপর আমরা 8 নাম্বার প্রবলেমটা দেখি কি বলছে। 8 নাম্বার প্রবলেম কি বলা আছে যে ইন্টিগ্রেশন অফ 0 to 4 y √4 - y dy। বইয়ের বিশ্ববিখ্যাত ম্যাথ, এই ম্যাথ বোর্ডে অনেকবার আসছে। তো এটা কি করতে হতো, কিভাবে করতে, এই যে রুটের নিচে 4 - y কে z² ধরতা, z² ধরে ওটাকে সাবস্টিটিউট করতে, সাবস্টিটিউট করার পর এত বড় একটা ক্যালকুলেশন আসতো, ওটাকে সিম্পলিফাই করে ইন্টিগ্রেশন করে তারপরে z এর ভ্যালু বসাতে, তারপর লিমিট বসাতে। বুঝা গেছে, অনেক ঝামেলা করতে হয়। তো আমরা এখন এত ঝামেলায় যাব না, এত সময় আমাদের নাই। আমরা একটু আগে যেই প্রপার্টিটা লিখছি ওইটা কাজে লাগিয়ে এটা করব। একটু আগে প্রপার্টিটা কি লিখছিলাম, এই যে সেটা কি ছিল, যে ইন্টিগ্রেশন অফ a to b f of x dx ইকুয়ালস টু কি হয়, ইন্টিগ্রেশন অফ a to b f of a plus b minus x dx। এই যে দুইটা ইন্টারভালকে যোগ করে মাইনাস এক্স লিখলে সেমই হয়। ওকে, তো এইটা কাজে লাগিয়ে এটা করব। দেখো ইন্টিগ্রেশন অফ 0 to 4, আলটিমেটলি দেখো আমরা তো এক্স এর জায়গায় কি লিখতেছি, ইন্টারভাল দুইটার যোগফল মাইনাস এক্স। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে ইন্টারভাল দুইটার যোগ করলে কত হবে, 0 + 4 4। তাহলে আমরা এই ওয়াই এর জায়গায় কি লিখবো, 4 - y। বুঝা গেছে, এই যে এক্স এর জায়গায় a + b - x না, তাহলে ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো, 4 - y। আবার √4 * y এর জায়গায় আমরা কি লিখবো, 4 - y, তার মানে -4 + y। ওকে, dy। এখন দেখো জিনিসটা কত ছোট হয়ে যায়, ইন্টিগ্রেশন অফ 0 to 4 4 - y, তাহলে 4 4 কাটা, √y আমরা কি y পাওয়ার হাফ লিখতে পারি, dy। ওকে, তাহলে আমরা যদি গুণ করি ইন্টিগ্রেশন অফ 0 to 4, তাহলে আমরা কি হচ্ছে 4 * y পাওয়ার হাফ মাইনাস, এখানে কি হবে y পাওয়ার 1 + y পাওয়ার হাফ, y পাওয়ার 3/2। ওকে, dy। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, 4 y to the power half plus 1 divided by half plus 1, half plus 1 মানে 3/2, 3/2 উল্টালে 2/3 হবে, ইন্টু y to the power 3/2 মাইনাস এটা কি হবে, 3/2 plus 1 divided by 3/2 plus 1 5/2 আলটিমেটলি। তাহলে 5/2টা উল্টালে 2/5 হয়ে যাবে, y to the power কত, 5/2 থাকবে। লিমিটটা কি, লিমিটটা হচ্ছে 0 to 4। ওকে, 0 তো বসানোর দরকার নেই, কারণ 0 বসালে সব 0 হয়ে যাবে, শুধু আমরা 4টা বসাই। তাহলে দেখো যদি 4 বসাই, 2 * 2/3, আলটিমেটলি এটাকে কি লেখা যায়, 8/3 লেখা যায়। 4 × 2 = 8, 8/3। y এর ভ্যালু 4, ভালোভাবে খেয়াল করো, y এর ভ্যালু এখানে 4 বসাবো। ওকে, 4 কে কিউব করলে কত হয়, 64। এই যে আবার হাফ আছে, হাফ মানে রুট, তাহলে 64কে রুট করলে কত হয়, 8, তাহলে ইন্টু 8 হবে। ওকে, মানে 4 to the power 3/2 হয় 8, মাইনাস 2/5। আচ্ছা এখানে y এর ভ্যালু আবার কত বসাতে হবে, 4 বসাতে হবে। ওকে, তাহলে দেখো y এর ভ্যালু যদি 4 বসাও, 4 পাওয়ার 5 কত হয় তা আমি তো মুখে বলতে পারবো না। আচ্ছা দরকার কি আছে, দেখো এই 4 কে তুমি লিখতে পারো না 2 স্কয়ার, তাহলে দেখো তো 2 স্কয়ার যদি লেখো, তাহলে 2 আর নিচের 2 / 2 কাটা চলে যাবে, শুধু কি থাকবে 5। কত পাওয়ার 5, 2 পাওয়ার 5। বুঝা গেছে, 2 পাওয়ার 5 কত হয়, 32। তার মানে যে 4 to the power 5/2 কত হবে, 32 হবে। ওকে, তাহলে দেখো আলটিমেটলি কত হচ্ছে, 64/3 মাইনাস 64/5, যদি লসাগু করা হবে 15, এটা কত হয়, 5 দিয়ে গুণ করলে 320 মাইনাস 3 দিয়ে গুণ করলে কত হবে, 192। তাহলে মাইনাস করলে কত থাকতেছে, 128/15। তো আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা, 128/15। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে ফেলি। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ 0 to log 2, 0 to log 2 বলছে e to the power x divided by 1 plus e to the power x dx। আচ্ছা এই যে ভালোভাবে খেয়াল করো, আমি কিন্তু বলছিলাম আগের লেকচারেই বলছি যে যদি আমাদের লগের বেসটা বলে না দেয় তাহলে সেটা আমরা কি লন ধরে নিব। লেক্সে লগ কিন্তু দেখতে লগ, কিন্তু আসলে এটা কাজ কার মতো করবে, লনের মতো করবে। ওকে, ন্যাচারাল লগ যেটা, ঠিক আছে। আচ্ছা তাহলে 9 নাম্বারটা তো কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 0 to log 2 e to the power x divided by 1 plus e to the power x dx। ওকে, আচ্ছা এখানেও দেখো যে নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়, ঠিক আছে। যে 1 কে ডেরিভেটিভ করলে 0, e to the power x কে ডেরিভেটিভ করলে e to the power x, তাহলে নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়। অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে লন নিচেরটা, তাহলে নিচেরটা কি আছে, 1 plus e to the power x। ওকে,
আচ্ছা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা হবে মডুলাস। এখানে আমরা আচ্ছা এটাকে আমরা লনই লিখলাম, কারণ লনের মধ্যে তো কাজ করবে, সমস্যা নেই, লনই লিখলাম। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো আমরা কী বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কী হবে লন 1 প্লাস ই টু দি পাওয়ার লন 2 মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার 0। ওকে আচ্ছা ই আর লন কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে লন কত 1 প্লাস 2 মাইনাস লন 1 প্লাস 1, আলটিমেটলি কী হচ্ছে লন 3 মাইনাস লন 2, লনের বিয়োগ মানে কি ভাগ, লন 3/2, আমরা এটাকে লগ 3/2 লিখতে পারি, একই তো কথা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এই যে খ নাম্বারটা লগ 3/2। ওকে আচ্ছা এর পরের প্রশ্নে চলে যাই, 10 নাম্বারটা। 10 নাম্বার প্রবলেমটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ 1 to ln a x e to the power x dx equals to 3a হলে a এর মান কত। আচ্ছা এখান থেকে আমাদের a এর ভ্যালুটা বের করতে বলছে, তো এই যে x e to the power x, আলটিমেটলি এখানে কি করতে হবে, uv এর ফর্মুলা দিতে হবে। কিন্তু আমি লাস্ট ক্লাসে দেখাইছি, মানে ইন্টিগ্রেশন পার্ট 1-এ আমি দেখাইছি যে এখানে uv না করে কিভাবে এটাকে শর্টকাটে করা যায়। ওকে, তো আমাদের ফর্মেট যদি ইন্টিগ্রেশন অফ ওই যে ই টু দি পাওয়ার এক্স এক্স পাওয়ার এন ডিএক্স থাকে, তো এটা কিভাবে শর্টকাটে ইন্টিগ্রেশন করা যায় ইউভি এর ফর্মুলা না দিয়ে, তাহলে এটা কিন্তু দেখাইছিলাম লাস্ট ক্লাসে। তো এখন আমি আর সেটা দেখাবো না, আমি জাস্ট তো সেটা যদি দেখতে চাও তাহলে আগের ভিডিওটা বা পার্ট 1টা দেখো, তাহলে বুঝবা। ঠিক আছে, তো আমি এখানে ডিরেক্ট করি। তো আলটিমেটলি এটাকে যদি আমরা শর্টকাট প্রসেসে করি, সেটা কি হবে ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস 1। ওকে, জি টু দি পাওয়ার এক্স সেটা হবে, ফার্স্টে এক্সকে নিজেকে লিখতে হবে, তারপর মাইনাসে ডেরিভেটিভ করতে হবে। ওকে, তাহলে লিমিটটা কী হবে, এটার লিমিটটা হচ্ছে 1 to ln a ইকুয়ালস টু 3a। তাহলে আমরা বসাই আপার লিমিট কী হবে, ই টু দি পাওয়ার ln a মাইনাস 1 মাইনাস লোয়ার লিমিট ই টু দি পাওয়ার 1 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু 3a। তাহলে এখানে থাকতেছে কি ই টু দি পাওয়ার ই আর লন কাটটা a ইন্টু লন a মাইনাস 1, আর এইটার ভ্যালু তো 0, ই মাইনাস 1 মাইনাস 1 0 0 হয়ে যাবে ইকুয়ালস টু 3a। তাহলে একটাই কাটতে পারি, তাহলে লন a মাইনাস 1 ইকুয়ালস টু 3, লন a ইকুয়ালস টু 4। তাহলে লন 2 পাশে গেলে কি হয়, ই টু দি পাওয়ার, অতএব এটা কি হবে ই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার 4, 4। ওকে, তাহলে এখন আমরা পরের প্রশ্নগুলো দেখব। ওকে, তাহলে আমরা 11 নম্বর প্রবলেমটা দেখি কি বলছে, y ইকুয়াল টু sin x হলে ddx অফ ইন্টিগ্রেট অফ y dx এর মান কত। আচ্ছা, তো ফার্স্ট আমরা ইন্টিগ্রেট অফ y করি, দেখি y মানে sin x, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x dx, sin x কে ডেরিভেটিভ করলে আমরা কি জানি মাইনাস cos x প্লাস c। এখন এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ddx অফ মাইনাস cos x প্লাস c, তাহলে মাইনাস cos কে করলে হয় মাইনাস সাইন, আর c কে করলে হবে 0, তাহলে আমরা কি পাচ্ছি প্লাস সাইন x। ওকে, তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। তো এটা কিন্তু না করেও বলে দেওয়া যায়, যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস একটু আগে দেখাইলাম না, যে একটা ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি তারপর ডেরিভেটিভ করি তাহলে ওটাই পাওয়া যায়, এই যে সাইন x। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমটা দেখি, 12 নাম্বারটা কি বলছে, যে যদি dy dx ইকুয়ালস টু টুয়াইস এ হলে y এর মান কত। আচ্ছা, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তো আমাদের কি দেওয়া আছে dy dx ইকুয়ালস টু টুয়াইস এ। তো আমরা এক কাজ করলাম, এটাকে লিখলাম dy ইকুয়ালস টু টুয়াইস এ dx। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ dy ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ টুয়াইস এ dx, তাহলে এখানে আছে 1, তাহলে 1 এখানে আছে 1, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো y ইজ ইকুয়ালস টু, এটা কত হবে 2ax, একটা প্লাস একটা কনস্ট্যান্ট আসবে প্লাস c। কারণ কথা হচ্ছে এই কনস্ট্যান্টটা তো যে কোনো কিছু হতে পারে, কনস্ট্যান্ট তো নাকি, তাহলে এটাকে আমি প্লাস c না লিখে প্লাস b লিখলে কোনো সমস্যা আছে? মানে এটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট, এটা বোঝাচ্ছে কনস্ট্যান্ট, এখানে তুমি a b c d যা ইচ্ছা x y z যা ইচ্ছা লিখতে পারো, তাদের কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এই যে 2ax তার সাথে একটা কনস্ট্যান্ট থাকবে যে b, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ওকে আচ্ছা,
তাহলে এরপরের প্রশ্নটা চলে যাই 13 নাম্বারটা এখানে করি। 13 নাম্বারটা একটু ভালোভাবে বুঝো যে এক্স এর মান কত হলে এত ফাংশনটির মান বৃহত্তর হবে। আচ্ছা, একটা ফাংশনের ভ্যালু বৃহত্তর ভ্যালু বের করার জন্য আমাদের ফার্স্টে কী করতে হয়? ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0, মনে আছে? ওইখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হয়। তো আমাদের কি করতে হবে? আলটিমেটলি একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা আলটিমেটলি সম্পূর্ণ আকারে দেওয়া নেই, ইন্টিগ্রেশন আকারে দেওয়া আছে। তো এটাকে ডেরিভেটিভ সমান 0 যদি লিখি তাহলে আমরা পেয়ে যাবো এক্স এর কোন কোন মানে বৃহত্তর মান হবে, বা এক্স এর কোন ভ্যালুর জন্য বৃহত্তর মান হবে। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে? এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করো, এটা আমাদের কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ 0 টু x t মাইনাস 4 ডিভাইড বাই 9 মাইনাস টি স্কোয়ার ডিটি। তো এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? আমরা ওই যে এফ অফ এক্সটা পেয়ে যাবো। এই যে এটা তো বড় হাতের এফ অফ এক্স, ডেরিভেটিভ করলে আমরা ছোট এফ অফ এক্সটা পেয়ে যাবো। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি দেখো আমরা ছোট যে এফ অফ এক্সটা পাবো, এই যে এইটা দেখো তো, এটা কি আমি বলতে পারি না এফ অফ টি? এফ অফ টি বলতে পারি না? এফ অফ টি ইজ ইকুয়ালস টু কি? টি মাইনাস 4 ডিভাইড বাই 9 মাইনাস টি স্কোয়ার। তাহলে দেখো তো এফ অফ এক্সটা কি হবে? এফ অফ এক্সটা হবে কত? x মাইনাস 4 ডিভাইড বাই 9 মাইনাস এক্স স্কোয়ার। এই যে আলটিমেটলি যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? এই যে এই জিনিসটা পাবো। বুঝা গেছে? এই যে এটা হচ্ছে বড় হাতের এফ অফ এক্স, এটাকে ডেরিভেটিভ করলে আমরা ছোট হাতের এফ অফ এক্স পাবো। তাহলে যে ছোট হাতের এফ অফ এক্স হচ্ছে এটা। এই যে এটাকে যদি আমি এফ অফ টি বলতে পারি, কারণ ইন্টিগ্রেশনের ভিতর কি যদি ছোট হাতের এফ অফ থাকে না, তাহলে এটা এফ অফ টি, তাহলে এফ অফ এক্স হবে এটা। তার মানে এটাকে ডেরিভেটিভ করলে আমরা এটাই পাচ্ছি। তাহলে দেখো আমরা কিন্তু ডেরিভেটিভ পেয়ে গেছি। তাহলে আমাদের কি হবে? এই ডেরিভেটিভ সমান 0, ওইখান থেকে এক্স এর ভ্যালু চলে আসবে। ওকে, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 হয়। তাহলে এটা সমান যদি 0 লিখি, তাহলে এখানে মুছিয়ে ক্লিয়ার করি, তাহলে কি x মাইনাস 4 9 মাইনাস এক্স স্কোয়ার কি ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি থাকতেছে? x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 4। তার মানে x সমান 4 হলে আমরা কি পাবো? ফাংশনের বৃহত্তর মান পাবো। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে খ। ওকে, ঠিক আছে। ওকে, এর পরের প্রশ্নে চলে যাই। 14 নাম্বারটা কি বলছে? যে এক্স স্কোয়ার বাই 10 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 1 উপবৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। ঠিক আছে, তো আমরা উপবৃত্তের জেনারেল ফরম্যাটটা কি জানি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু যদি 1 হয় তখন ক্ষেত্রফলটা কি হয়? যদি উপবৃত্তটা এরকম হয় তখন ক্ষেত্রফল হয় পাই এ বি। ওকে, ডিরেক্ট মনে রাখবা যে ক্ষেত্রফল, উপবৃত্তের জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে এর ভ্যালু আর বি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখন দেখো তো, এর ভ্যালু 10, বি এর ভ্যালু 2, তাই না? না, কারণ এটাকে আলটিমেটলি স্কোয়ার রূপে আনতে হবে, তারপর আমি এর ভ্যালু পাবো। এটাকে স্কোয়ার রূপে আনতে হবে, তারপর আমি বি এর ভ্যালু পাবো। তো আমাদের সমীকরণটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার বাই 10 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার বাই রুট 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই রুট 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে আমাদের এর ভ্যালু হচ্ছে রুট 10 আর বি এর ভ্যালু হচ্ছে রুট 2। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল হবে পাই রুট 10 ইন্টু রুট 2। তাহলে রুট 10 ইন্টু রুট 2 এটাকে আমি লিখতে পারি রুট ওভার 20। তাহলে রুট ওভার 20কে আবার কি লেখা যায়? কত? 4 ইন্টু 5 2 রুট 5। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি আসতেছে? 2 রুট 5 পাই। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। ওকে, আচ্ছা লাস্ট প্রশ্ন কি বলছে? যে ওয়াই স্কোয়ার সমান 4ax এবং এক্স স্কোয়ার সমান 4ay পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল কত? একেবারে মুখস্থ, সেটা হচ্ছে 16/3a স্কোয়ার। ওকে, তো এই সব জিনিস তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। এটার প্রমাণ হচ্ছে অনেক বড়। আলটিমেটলি দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ওইটা দিতে পারে রিটেন হিসেবে, কিন্তু এমসিকিউতে যদি দেয় তাহলে তোমাকে ডিরেক্ট মুখস্থ রাখতেই হবে। ওকে, আচ্ছা তো এই ছিল আজকে আমাদের ইন্টিগ্রেশন পার্ট 2 এর উপর সলভ ক্লাস। আশা করি এই ক্লাসটা দেখে তোমরা নতুন কিছুটা হলেও শিখতে পেরেছো। যদি নতুন কিছু হলেও শিখো তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, আর এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবা। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এ পর্যন্ত।